তখন আমি নিত্যানন্দপুর কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। একেবারে ছেলে ছোকরা বলতে যা বোঝায় ঠিক তাই হলাম আমি। আমার প্রাণের বন্ধু অনিল আর আমরা এক গায়ে থাকি। এদিক ওদিক ঘুরে বেড়াই, আড্ডা দেই, আর বিকেল হলে ভূপতিদার চায়ের দোকানে আড্ডা দিতে আসি। সেখানে আসেন নানান বিচিত্র মানুষ, বয়স্ক থেকে ছেলে ছোকরা সবাই ভূপতিদার খদ্দের। আর এই বিচিত্র চায়ের দোকানে এসে কত প্রকার বিচিত্র কাহিনী গল্প যে শোনা যায় তা না বললে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই তো গেল শনিবার, আমি আর অনিল ভূপতিদার চায়ের দোকানে চা খেতে গিয়েছি। সন্ধ্যের ঠিক মুখে আকাশের পূব কোণে লালচে মেঘ জমা হয়েছে। তার দরুন সেদিন সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি নেমেছিল। আমরা বসে থাকতে থাকতে শুরু হলো প্রবল বর্ষণ এবং তার সঙ্গে শোনা গেল মুহুর মুহুর মেঘগর্জন। এই সন্ধ্যের পর থেকেই ভূপতিদার চায়ের দোকানে লোকের আনাগোনা হতে থাকে, কিন্তু আজ বৃষ্টির কারণে খদ্দেরের সংখ্যা খুবই কম। ভূপতিদার দোকানের মধ্য থেকে বসে আকাশের পানে একটিবার তাকিয়ে বললে, এই বৃষ্টিটাই আজকে আমার সন্ধ্যের ব্যবসাটারে মাটি কইরা দিল। এত বৃষ্টির মধ্যে লোক আসবেই বা কেমনে? তা হয়তো ঠিক বলেছ ভূপতিদা, তবে গরম যা পড়েছিল তাতে একেবারে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। দিন দশেক রাতে ভালো করে ঘুম হয়নি যে, আজ একটু শান্তিতে ঘুমানো যাবে, কি বলো? তা হয়তো ঠিক ভাইয়া, তবে গরম প্রচন্ড পড়ছিল ঠিকই, কিন্তু আমার ব্যবসাটা যে মন্দ হলো। অপেক্ষা করেই দেখো না, হয়তো খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি কমে আসবে। বাবু, তোমাদের আর কি বলবো, এই বৃষ্টি দেখে বুঝতে পারছো না রাত 9টা-10টার আগে এই বৃষ্টি কমার নয়। তাহলে আর কি করা যাবে, দেও আর এক কাপ চা। হ্যাঁ বাবু, এক্ষুনি দিতেছি। সামনের দিকে তাকিয়ে দেখলাম তুলসী খুড়োর হাতের চা প্রায় শেষ হয়ে এসেছে। বৃষ্টি নামার কিছুক্ষণ আগেই তুলসী খুড়ো চায়ের দোকানে এসে হাজির হয়েছে। তুলসী খুড়ো লোকটা মহা গপ্পে, তার জীবনের নানান অভিজ্ঞতা তার মুখে শুনেছি এই চায়ের দোকানে। তবে যে চেয়ে ভাব জমিয়ে গল্প বলবে এমন স্বভাব তার নয়। সব মিলিয়ে সবাই মিলে একটু চেপে ধরে আবদার করলেই তখনই গল্প বেরিয়ে আসে। বৃষ্টির যা দাপট, ভূপতিদা ঠিকই বলেছে, রাত 9টা-10টার আগে হয়তো বৃষ্টি কমবে না। তবে এতক্ষণ বসে বসে আর কি করা যায়, ভাবলাম তুলসী খুড়োকে একটু খুঁচিয়ে একটা গল্প করলে কেমন হয়। এই বৃষ্টির দিনে ভালো জমবে। অনিলের কাছে ঘেঁষে চাপা গলায় বললাম, এতক্ষণ বসে বসে আর কি করবে, তার যে বরং তুলসী খুড়োকে একটু খুঁচিয়ে গল্প শোনা যাক। আচ্ছা, তুমি শুরু করো, আমি ম্যানেজ দিচ্ছি। আচ্ছা দাঁড়াও তবে, এই এই শোনো, বেশি চটিয়ে ফেলো না যেন, তাহলে আবার কিছুই বলতেই চাইবে না। আরে না না, একটু হালকা করে খুঁচিয়ে দেব, বুঝলে? তারপর দেখো না কি হয়। তারপর তো তুমি আছো, একটু ম্যানেজ করে নিও। আচ্ছা ঠিক আছে, সে না হয় হবে কোন, তুমি এখন শুরু করো দেখি। আচ্ছা খুড়ো, বলছিলাম যে তুমি তো আমাদের অনেক ভূতের গল্প শুনিয়েছ, তার মধ্যে বেশিরভাগই অমুক লোক অমুক জায়গায় গিয়ে ভূতের পাল্লায় পড়েছে, ওই লোক সেই জায়গায় ভূত দেখেছে, এই সবই কেবল। কিন্তু তুমি নিজে কখনো ভূত দেখনি, এমন গল্প আমাদের কি তুমি কখনো বলেছ? সবই শোনা গল্প, আর কথায় আছে গল্পে গরু গাছে ওঠে, তাই কতটা যে তা সত্যি
আর কত যে তা মিথ্যে বোঝা তো বড় মুশকিল। এ কথায় খুড়ো বুড়ো কুচকিত করে আমার দিকে তাকিয়ে বললেন, তবে তুই কি বলতে চাস? আমি এতদিন তোদের যা গল্প বলেছি সবই মিছে গল্প, আমি বানিয়ে বানিয়ে বলেছি। খুড়ো একটু চটে গিয়েছে দেখে অনিল বলল, না 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 খুড়ো, ওর কথা ছাড়ো তো, ওই বেটা কি জানে? এই না জেনে কি সব ফটর ফটর করছিস? শুধু ফটর ফটর করা না। হ্যাঁ খুড়ো, তুমি তুমি একটা গল্প শোনাও না, এ ভূত দেখেছো নাকি এইটা জানতে চাই আর কি। আমার দিকে তাকিয়ে খুড়ো বললেন, তোকে কে বলেছে আমি কখনো নিজে ভূত দেখে নেই? বলছি শোন, আমি আমার স্বচক্ষে ভূত দেখেছি, সেই গল্প তোদের কাছে বলিনি। আমি বলছি এখন, বুঝলি? খুড়ো চায়ের সেই চুমুকটা দিয়ে কাপটা নামিয়ে রেখে একটুক্ষণ চুপ করে রইল, তারপর বলতে শুরু করলো, আজকে তোদের যেই গল্পটা বলতে যাচ্ছি তা আজ থেকে অনেক দিন আগের ঘটে যাওয়া এক গল্প, এক পাড়া গায়ের গল্প। এখন যেমন সন্ধ্যের পর তোরা চায়ের দোকানে ভিড় করে আড্ডা দিস, চা খাস পয়সা দিয়ে, তখনকার গায়ের মানুষের অত পয়সা ছিল না। তখন তারা আড্ডা দিত মুখুজ্জেদের বা মিত্তির কিংবা চাটুজ্জেদের বাড়িতে। সন্ধ্যের পর সবাই কাজ থেকে ফিরে এদের বৈঠকখানা ঘিরে বা চণ্ডী মণ্ডপে বসে দেদার গল্প আড্ডা হতো। সেই গল্পের বিষয় নানান রকম হতো, কখনো ভূত, কখনো আবার ভবিষ্যৎ, আবার কখনো কখনো ঈশ্বর বা মাঝে মধ্যে সাংসারিক নানান আলোচনা। হাসি মজাই আড্ডার বিষয়বস্তু ছিল। এই আড্ডার আরেকটি মুখ্য আকর্ষণ ছিল খাওয়া দাওয়া। এই ঘন্টা তিনেক আড্ডার মধ্যে প্রত্যেকের জন্য 3 বার চা বরাদ্দ ছিল এবং তেল দিয়ে ছোলা ভাজা মেখে বাড়ির নানান মুখরোচক তেলে ভাজার সাথে পরিবেশন করা হতো। একটা ঠিক চাকর ছিল যার কাজ ছিল তামাক সাজা, সেই গল্পের আসরে তামাক সেবনের কাজ করত। তামাক সেবনের কোনো লাগাম ছিল না, যে যত খুশি সেবন করতে পারে। এই আড্ডায় 2 জন লোক থাকতো, বেশ গল্প বলি এ ধরনের। এই গল্প শোনার লোক এবং বিপুল খাদ্যের আকর্ষণে গম গম করত তাদের বৈঠকখানা ও চণ্ডী মণ্ডপগুলো। আমাদের গায়ে তখন চাটুজ্জেদের বাস। গায়ের মধ্যে তাদের 2 মহলা পাকা বাড়ি। হরিহর চাটুজ্জে বড় বিনয়ী লোক, টাকা পয়সারও অভাব নেই, নেহাত কিছু কম ছিল না তার। সবাইকে খাওয়াতেন, ভালোবাসতেন, সর্বদাই খোশ মেজাজে আড্ডা দিতেন। দেখেই বোঝা যায় তার মনটা খুবই তরতাজা। প্রত্যেক দিন সন্ধ্যের পর তার বাড়ির বৈঠকখানায় আড্ডা বসত। হরিহর চাটুর্যে মহাশয় তপ্তপোষের ওপর বালিশের ঠেস দিয়ে শুয়ে থাকতেন এবং বাকিরা তাকে ঘিরে চেয়ার দখল করে বসত। কোনো কোনো দিন 1-2 বেশি লোক আসতো। তাছাড়া বাকি সব দিন জমিদার মশাইকে ধরে আমরা 4 জন নিয়মিত আড্ডাধারী সদস্য ছিলাম। আমি, রতন, মধু আর জমিদার মশাইয়ের মধ্যে রতন গপ্পে লোক, তার গল্পের স্টকও ছিল অনেক। মধু ছিল ভীতু প্রকৃতির, তাকে ভয় দেখিয়ে জমিদার মশাই ও আমরা মজা করতাম। সেবারও বৈশাখের প্রচন্ড গরম আম কাঁঠালকে পাকিয়ে মানুষের জীবন যখন দুর্বিষহ করে তুলেছে, তখন শুরু হলো বৃষ্টি। প্রায় 2-3 দিন একটানা বৃষ্টির কারণে আমরা জমিদার বাড়িতে আর আড্ডা দিতে যেতে পারলাম না। শেষমেশ জমিদার মশাই লোক দিয়ে আমাদেরকে ডেকে পাঠালো। সেদিনও খুব বৃষ্টি হচ্ছিল।
মুহুর মুহুর বজ্রপাতের শব্দে প্রান্তর কেঁপে উঠছিল। ছাতা মাথায় দিয়ে কোনো রকমে জমিদার বাড়ি পৌঁছে দেখি রতন আগে থেকে এসেই বসে আছে। আমি আসতে না আসতে সে বলল, ও তুমি এলে, বসো বসো। মধুটা এখনো যে কেন আসছে না দেখো, হয়তো বজ্রপাতের শব্দে ঘরের দরজা বন্ধ করে বসে ভয়ে কাঁপছে। আজ তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে গো। আজ্ঞে জমিদার মশাই, কি জিনিস? এলাই দেখতে পাবে। তবে বলেই দি, হ্যাঁ, দার্জিলিং থেকে আমার পিসে চা পাঠিয়েছে, একেবারে ফার্স্ট ক্লাস দার্জিলিং টি। খাওয়াবো আজ তোমাদের। তবে ভাই রতন, একটা জব্বর ভালো ভূতের গল্প শোনাতে হবে কিন্তু। আজ এমন ঝড়োয়া রাতে ভূতের গল্প তো বেশ ভালো জমবে রতন। হ্যাঁ রতন, ভালো দেখে আমাদের জন্য একটা ভূতের গল্প রেডি করো তো। আচ্ছা রতন, তোমার গল্প বলার ধরন বড়ই সুন্দর। তোমার বংশে কি কেউ আগে এরকম গল্প বলিয়েছিলেন নাকি? এসব জিনিস তো বংশ পরম্পরায় মানুষের মধ্যে আসে, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। তা জমিদার মশাই, শুনেছি দুপুরুষ আগে আমার দাদু খুব ভালো গল্প বলেছিলেন। গ্রামে তার খুব নাম ছিল এই বিষয়ে। এই যা, আর কেউ কখনো ছিল বলে আমি জানি না। বেশ বেশ, আচ্ছা মধুটা কি আজ সত্যি আসবে না? সত্যি, ওটা একটা ভিতুর দ্বীপ বটে। তবে আড্ডা এমন একজন ভীতু লোক না থাকলে, তাকে নিয়ে একটু হাসি তামাশা না করলে ঠিক আড্ডাটা জমে না। ঠিক বলেছেন জমিদার বাবু, যা গরম পড়েছিল, বৃষ্টি হতে দুদিন খুব ভালো ঘুম হয়েছে। আপনার কি হয়েছে জমিদার বাবু? হ্যাঁ হয়েছে, একেবারে খাঁটি কথা। দুদিন রাতে আমারও খুব ভালো ঘুম হয়েছে, আশা করি আজও হবে। আমার বউ তো বলছিল কাল যদি এমন বৃষ্টি হয় তবে খিচুড়ি রান্না করবে। 4-5 দিন ঘোর করে বৃষ্টি হলে খিচুড়ি ছাড়া বাঙালির যে চলে না। তবে এই গরম বাড়ার কারণ কি জানো তোমরা? মানুষের নানান পাপ টাপ ভগবান আর সহ্য করতে পারছেন না, তারই ফলে দিনে দিনে গরম বেড়েই চলেছে। যাই হোক, আজ বোধহয় মধুটা আসবে না রতন, তুমি গল্প বলতে শুরু করো। এই পর্যন্ত জমিদার মশাই বলেছেন। এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে জমিদার বাড়ির কাছে একটা গাছে বাজ পড়ল। কি আওয়াজ! কানে যেন তালা লেগে যায়। ঘরে বসে থাকা প্রত্যেক সদস্যই কেঁপে উঠল বাজের শব্দে। জমিদার মশাই নিজেকে একটু সামলে নিয়ে বললেন, হে একেবারে কাছের কোনো গাছেই বাজ পড়লো, বাপরে কি আওয়াজ! এটা আপনার বাড়ির আশেপাশে কোনো গাছে পড়লো, খুব কাছে। তুমি ঠিক বলেছ। এই বাজ পড়াকে উপলক্ষ করে আরো 2-1টা কথা উঠলো। তারপর, আরে রতন, তোমার গল্পটা এবার ধরো, আমি তো তৈরি হয়ে বসে আছি গল্প শুনবো বলে। হ্যাঁ হ্যাঁ বলছি, শুনুন। আজ থেকে 20 বছর আগেকার কথা। এই পর্যন্ত বলার পর আমরা ঘরে তিনজনই অবাক হয়ে দেখলাম মধু ঘরে এসে ঢুকলো। গায়ের জামা কাপড় ভিজে, সব ছ করছে। আরে মধু, আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। এ কি অবস্থা হয়েছে তোমার? তুমি ছাতা নেওনি বুঝি? যদিও বৃষ্টির যা দাপট, তাতে ছাতা কতটা বৃষ্টি আটকাবে সে বিষয়ে ঘোর সন্দেহ আছে। যাই হোক, বসো। গরম 2 পেয়ালা চা খেলেই একেবারে চাঙ্গা হয়ে যাবে। মধু এতগুলো কথার একটিরও জবাব না দিয়ে নিঃশব্দে একটি আসন দখল করে বসলো। তাকে দেখে কেমন মুহ্যমান ক্লান্ত বলে মনে হলো। সে ভীতু বটে, তবে এমন চুপচাপ থাকে না। আজ এত চুপচাপ কেন, এটাই আমরা বুঝতে পারলাম না।
জমিদার মশাই বলেই ফেললেন, কি হে মধু, শরীর খারাপ করছে নাকি আজ? এত চুপচাপ কেন? মধু একটা অদ্ভুত খড়খড়ে গলায় বলল, না না, শরীর আমার ঠিকই আছে। তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন মধু? এই একটু ঠান্ডা লেগেছে, গলাটা ধরে গিয়েছে। এই থমথমে ভাবটা কাটানোর জন্যই হয়তো জমিদার মশাই একটু ঠাট্টা করে বললেন, বাড়িতে বোধহয় বউয়ের সঙ্গে ঝগড়া করে এসেছো না? মুখখানা এমন গোমড়া করে আছো যে। এই কথায় আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। তবুও তার মুখ স্থির, গম্ভীর হয়ে রইল। এমন সময় সে ধীর কণ্ঠে বলে উঠল, আপনারা কখনো সচক্ষে ভূত দেখেছেন? তুমি দেখেছো নাকি? বাবা, তোমার সাহস দেখছি খুব বেড়ে গেছে মধু। ভূত দেখা আর ভূতের গল্প শোনার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে যে। ওদেরকে সামনে থেকে দেখলে আপনার মতো সাহসী লোকও ভয় ভীত হয়ে পড়বে। তুমি বুঝি নিজেকে খুব সাহসী ভাবছো মধু? তেমনি স্থির শান্ত গলায় মধু বলে উঠল, এখন থেকে আমি আর ভয় পাবো না, ভয় দেখাবো। তাই বুঝি? কেমন ভয় দেখাবে? দেখাও দেখিয়ে মধু। মধু কিনা ভয় দেখাবে? হ্যাঁ, যে চিরকাল নিজেই ভয়ে হাবুডুবু খায়, সে নাকি আমায় ভয় দেখাবে। ভয় পান না বুঝি? এতটা সাহস আপনার? তবে তবে এই দেখুন। বলে সে চেয়ারে বসে থাকা অবস্থায় হাবার সাথে মিলিয়ে গেল একেবারে আমাদের চোখের সামনে। এই দৃশ্য দেখে আমাদের পিঠের শীত দ্বারা একটা হিমশীতল স্রোত বয়ে গেল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলাম না। এরপরই ভেসে এলো মধুর কর্কশ কণ্ঠের ভয়ার্ত হাসি। সে হাসি শুনলে নিজের রক্ত যেন জল হয়ে যায়। এমন হাসি কোনো মানুষের হতেই পারে না। এমন সময় ঘরে চলতে থাকা হ্যারিকেনের আলো দপদপ করে উঠল এবং 2-3 বার খাবি খেয়ে হঠাৎই নিভে গেল। আমাদের মনের কোণে জ্বলতে থাকা আলোর টুকরো যেন সেই সঙ্গে নিভে গেল। কিছুক্ষণ পর আলো আবার ফিরে এলো। কাজের লোক এসে আলোটা ধরিয়েছে। তখন চারিদিক শান্ত। মধু সেখানে নেই। আমাদের প্রত্যেকের ভয়ে গলত অবস্থা। এমন সময় ঘরের মধ্যে সেই কাজের লোক এসে বলে উঠল, জমিদার বাবু, আপনার বাড়ির সামনে তেঁতুল গাছটার তলায় মধু বজ্রপৃষ্ট হয়ে মারা গিয়েছে। ওর বাড়িতে খবর দিয়েছি, সবাই আসছে। এই খবর শুনে আমাদের সবার চক্ষু বিস্ফারিত হয়ে গেল। তবে ঘরের মধ্যে যে এসেছিল সে কে? সে তো জীবিত মধু নয়। জমিদার বাবু, আপনি যাবেন একবার দেখতে? জমিদার বাবু ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, না না, আমি যেতে পারবো না। তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও। আমাদেরও সে রাতে সেখানে গিয়ে তার মৃতদেহ দেখবার মতো আর সাহস হলো না। তারপর থেকে চাটুজ্জেদের বৈঠকখানায় এরকম ভূতের গল্পের প্রসঙ্গ উঠলেই তার মশাই হাত নেড়ে থামিয়ে দিতেন। কখনো কখনো এমন ঘোর বর্ষা নামলে সন্ধ্যের পর যখন আমরা আড্ডা দিতে বসতাম, জমিদার বাবুর বৈঠকখানায় মাঝে মধ্যেই এমন চিন্তা মনে ঘুরে ফিরে আসতো যে আজও হয়তো মধু আবার ফিরে আসবে, ওই চেয়ারটা এসে বসবে। ওই কি তার পায়ের শব্দ শোনা যাচ্ছে? খুড়ো, এই গল্পটা খুব জমেছে বুঝলে, খুবই ভালো ভেবেছো গল্পটা। খুড়ো বুড়ো কুচকিয়ে বলল, কি রে হতচ্ছাড়া, কি ভেবেছিস? আমি যা দেখেছি তাই বলছি, মোটেও এটা গুল গল্প নয়। তোদেরকে আর কোনোদিন গল্প শোনাবো না, যা হতচ্ছাড়া যা। আরে রাগ করো না, সত্যি ভালো গল্প, বিশ্বাস করো। ওরে আহাম্মকের দল, যা চোখের সামনে দেখেছি তাই বললাম গল্প হিসেবে। তোরা কি ভাবছিস? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি? এসব কথাবার্তার মধ্যে বৃষ্টিও কমে এসেছে। এখন পুরো সত্যি ভূত দেখুক বা বানিয়ে বলুক,
বাড়ি ফেরার সময় আমাদের দুজনেরই গায়ে একটু চমচম করতে লাগলো। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এইরকম আরো গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরো ভুতুড়ে গল্প আসতে চলেছে। ধন্যবাদ।